প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জিন্নাত জাহান পন্নী, প্রভাষক, সমাজকর্ম বিভাগ, নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ। আশা করি তোমরা সবাই ভালো আছো। রুটিন অনুযায়ী আজকে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের সাথে একটি লেকচার প্রেজেন্ট করার কথা। সেই মোতাবেক আজ আমি সমাজকর্মের প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় শুরু করব। গত ক্লাসেও দ্বিতীয় অধ্যায় শুরু করেছিলাম। দ্বিতীয় অধ্যায়ে কিছুটা আলোচনা করেছিলাম 1601 সালের দরিদ্র আইন নিয়ে। তোমরা আশা করি সবাই বাসায় এই বিষয়টি নিয়ে অধ্যয়ন করেছো। আজ সমাজকর্মের একটি বিশেষ গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করছি। সমাজকর্ম পেশার বিবর্তনকে যদি আমরা সঠিকভাবে জানতে যাই, তাহলে এই বিষয়টি অবশ্যই আমাদের আয়ত্তে থাকা দরকার এবং আজকের ক্লাসটি মূলত এই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজ আমাদের আলোচনার বিষয়বস্তু বেভারেজ রিপোর্ট। বেভারেজ রিপোর্ট সম্পর্কে তোমরা হয়তো আগে খুব বেশি কিছু জানো না, যেহেতু নতুন ক্লাস শুরু করেছো এবং সমাজকর্ম তোমাদের কাছে একদমই নতুন একটি বিষয়। আস্তে আস্তে করে সবকিছুই শিখে ফেলবে আশা করছি। যেহেতু আমাদের এখনকার অধ্যায়টি মূলত সমাজকর্মের যে পেশার বিবর্তন, সমাজকর্মের পেছনের ইতিহাস এ সম্পর্কে আলোচনা আমরা কন্টিনিউ করছি। কাজেই বেভারেজ রিপোর্ট সম্পর্কে আজকে একটু ডিটেলস তোমাদের সাথে ডিসকাস করব। মূলত 1941 সালের বিশ্বযুদ্ধ জনিত সমস্যা ইংল্যান্ডের আর্থসামাজিক প্রেক্ষাপটে বেশ জটিলতার সৃষ্টি করেছিল, যার প্রতিকার অত্যন্ত জরুরি ছিল। তোমরা হয়তোবা দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কেও কিছুটা জানো। এখানে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে ইংল্যান্ড কিন্তু নানা ধরনের প্রতিকূল পরিবেশের মধ্যে দিয়ে যাচ্ছিল। এই সকল ইংল্যান্ডের যাবতীয় সামাজিক সমস্যা, আর্থসামাজিক সমস্যা মোকাবেলায় তৎকালীন পুনর্গঠন মন্ত্রী আর্থার গ্রিনউড পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী প্রফেসর উইলিয়াম বেভারেজকে দায়িত্ব দিয়েছিলেন, যাতে করে সামাজিক বীমা এবং সাহায্য সম্পর্কিত একটি আন্তঃবিভাগীয় কমিটি তিনি গঠন করেন। সরকারের এই বিশেষ দায়িত্ব পালনকারী এবং অভিজ্ঞ অর্থনীতিবিদ হিসেবে উইলিয়াম বেভারেজকেই মূলত দায়িত্ব দেওয়া হয়েছিল, যাতে করে উইলিয়াম বেভারেজ সমগ্র বিষয়বস্তুকে একত্রিত করে একটি কমিটি প্রণয়ন করেন এবং এই কমিটিতে বিভিন্ন যে সকল আরো বিশেষজ্ঞ ছিলেন তাদের সমন্বয়ে উনি একটি কমিটি প্রণয়ন করেছিলেন। তো স্যার উইলিয়াম বেভারেজের নামেই মূলত এই বেভারেজ রিপোর্টটি বেভারেজ রিপোর্ট হিসেবে ইতিহাসে আলোচনার বিষয়বস্তু হয়ে এসেছে। মূলত অর্থনীতি এবং সামাজিক পুনর্গঠনের জন্য বিভিন্ন বিভাগ, সামাজিক বীমা, সামাজিক সাহায্য, পেনশন ইত্যাদি বিষয়ে উচ্চ পদস্থ কর্মকর্তাদের সদস্য করে বিভিন্ন ব্যক্তিবর্গের সাথে, কোম্পানির সাথে আলোচনার মাধ্যমে, দীর্ঘ আলাপচারিতার মাধ্যমে, পরামর্শের ভিত্তিতে 1942 সালের নভেম্বর মাসে যে কমিটির কথা বললাম, এই কমিটি একটি রিপোর্ট পেশ করেছিলেন, যেই রিপোর্টটি মূলত বেভারেজ রিপোর্ট নামে পরিচিত। বেভারেজ রিপোর্ট সত্যিকার ভাবে অভাব হতে মানুষকে কিভাবে মুক্ত করা যায় তার একটি উপায় খুঁজতে চেয়েছিল। কমিটি তাদের অনুসন্ধান কার্য শেষ করে এই সত্যে উপনীত হয়েছিল যে আধুনিক শিল্পায়িত সমাজে মূলত মানুষের ব্যক্তিগত অর্থনৈতিক ভোগান্তির জন্য উপার্জন ক্ষমতা হারানো এবং উপার্জন ব্যবস্থা রহিত করাই দায়ী। মূলত তৎকালীন সমাজেও কিন্তু বেকারত্ব ছিল, অভাব ছিল, বিভিন্ন জটিলতা ছিল এবং সেই সকল বিষয়গুলোকে একত্রিত করে বেভারেজ রিপোর্ট সংসদে রিপোর্ট প্রণয়ন করেছিলেন এবং ওই রিপোর্টে খুব গুরুত্ব দিয়ে এটি বোঝানো হয় যে 5টি দৈত্য মূলত মানুষের যে জীবনকে অভাবের দিকে তাড়িত করে, দরিদ্রের দিকে তাড়িত করে, মানুষের যে স্বাভাবিক জীবনযাপনের যত কর্মকাণ্ড রয়েছে সেগুলোকে রহিত করে। এই 5টি দৈত্যকে একত্রে ইংরেজিতে 5 জায়ান্ট বলা হয় এবং বাংলায় যদি এই 5টি দৈত্যকে আমি ব্যাখ্যা করি, তাহলে প্রথম যে দৈত্যটি রয়েছে সেটি হলো অভাব, এরপর রয়েছে রোগ,
এরপর রয়েছে অজ্ঞতা, মলিনতা এবং অলসতা। এই 5টি বিষয়কে মূলত বিভারেজ রিপোর্টে 5 জায়ান্ট হিসেবে আলোচনা করা হয়েছে এবং বলা হয়েছে যে মানুষের যাবতীয় সমস্যার পেছনে এই 5টি দৈত্য কাজ করে, বা এই 5টি বিষয় হচ্ছে মানুষের দরিদ্রতার এবং ভোগান্তির জন্য দায়ী। এখানে 5 জায়ান্ট হিসেবে যদি ব্যাখ্যা করতে যাই তাহলে প্রথমে যে বিষয়টি সেটি হলো অভাব। অভাব বিষয়টিকে আমরা সবাই আসলে বুঝি। মানুষ যখন নিজের প্রয়োজনীয় বিষয়বস্তুগুলোকে পূরণ করতে না পারে, তার পেছনে যে বিষয়টি দায়ী থাকে সেটি হলো অভাব। আমরা যদি খেয়াল করি যে প্রত্যেকটি মানুষেরই কিন্তু কিছু না কিছু অভাব রয়েছে, কারো কারো অভাব বেশি, কারো কারো কম। কেউ কেউ কর্ম দক্ষতার মাধ্যমে তার অভাবকে বিতাড়িত করার চেষ্টা করে, কেউ কেউ আবার সেই বিষয়গুলোকে তার জীবন থেকে বিতাড়িত করতে পারে না। এছাড়াও 5 জায়ান্টের আরেকটি গুরুত্বপূর্ণ জায়ান্ট হলো রোগ। রোগ মানুষকে শারীরিকভাবে মানসিকভাবে কিন্তু বিধ্বস্ত করে তোলে এবং সকল ধরনের ভোগান্তির পেছনে কিন্তু রোগেরও বিশেষ গুরুত্ব রয়েছে, নেগেটিভ অর্থে এখানে বোঝানো হয়েছে। এছাড়াও অজ্ঞতার কথা বলা হয়েছে যে মানুষ যদি অজ্ঞ থাকে তাহলে কিন্তু নিজের প্রয়োজনীয়তা কি কি বিষয় আছে সেগুলোকেও গুরুত্ব দিতে পারে না। অজ্ঞ মানুষ সমাজের জন্য বোঝা, নিজের জীবনকে সঠিকভাবে পরিচালিত করতে পারে না এবং আমরা সমাজকর্মের ভাষায় এটি বলতে পারি যে অজ্ঞ মানুষ আসলে সামাজিক ভূমিকা সঠিকভাবে পালন করতে পারে না। অজ্ঞতা মূলত বিভিন্ন যে সকল সামাজিক সমস্যা রয়েছে সেগুলোর উৎস হিসেবেও কিন্তু অজ্ঞতাকে দায়ী করা হয়। মলিনতার কথাটি বলা হয়েছে আরেকটি জায়ান্ট হিসেবে এবং সর্বশেষ জায়ান্টের কথা বলা হয়েছে অলসতা। যদি কোনো মানুষ অলস হয়ে থাকে, সরকার অথবা অন্যান্য অর্গানাইজেশন যতই চেষ্টা করুক না কেন, সেই মানুষ কিন্তু দুর্ভোগে তা পতিত হবেই। তার কিন্তু নিজেকে অলসতা থেকে বের করে আনতে হবে এবং এখানে এই যে 5টি দৈত্যের কথা বলা হয়েছে বিভারেজ রিপোর্টে বলা হয়েছে যে এই 5টি দৈত্যকে যদি মানুষ ওভারকাম করতে পারে তাহলে কোনো ব্যক্তি তার যত সামাজিক অর্থনৈতিক সমস্যা রয়েছে, ভোগান্তি রয়েছে, সেগুলো কিন্তু আস্তে আস্তে করে ওভারকাম করতে পারবে। এখানে ব্যাপক সামাজিক নিরাপত্তা ব্যবস্থার ভিত্তি হিসেবে বিভারেজ রিপোর্ট 5টি কর্মসূচিকে ফোকাস করেছিল অথবা সুপারিশ করেছিল 5টি কর্মসূচির ব্যাপারে। এখানে প্রথম কর্মসূচির কথা বলা হয়েছিল যে একীভূত, সমন্বিত এবং পর্যাপ্ত সামাজিক বীমা কর্মসূচি চালু করতে হবে। অর্থাৎ মানুষের একটি সমাজে প্রত্যেক মানুষ একই শ্রেণীভুক্ত না এবং সকল ধরনের মানুষের সমস্যাও যে একই রকম হবে তা কিন্তু না, কিন্তু সামাজিক বীমা চালুর মাধ্যমে কিন্তু মানুষের এ সকল অর্থনৈতিক সামাজিক সমস্যাকে দূরীভূত করা যায়। এ কারণেই উইলিয়াম বিভারেজ তার রিপোর্টে একীভূত, সমন্বিত এবং পর্যাপ্ত সামাজিক বীমার ব্যবস্থার কথা বলেছিলেন। দ্বিতীয়ত, এই রিপোর্টে সুপারিশ করা হয়েছিল যারা সামাজিক বীমা অথবা সুবিধা দ্বারা পর্যাপ্ত সুবিধার অধিকারী হবেন না অথবা অপর্যাপ্ত সুবিধা পাবেন, তাদের জন্য জাতীয় কর্মসূচি ভিত্তিক সরকারি সাহায্য প্রণয়ন করতে হবে। সকল ব্যক্তিকে সামাজিক বীমা কর্মসূচির আওতায় কিন্তু তখনকার দিনে নিয়ে আসা সম্ভব ছিল না। এ কারণে স্যার উইলিয়াম বিভারেজ পাশাপাশি আরেকটি বিষয়কে গুরুত্ব দিয়েছিলেন এবং উনি বলেছিলেন যারা সামাজিক বীমার অন্তর্ভুক্ত নয় তাদেরকে আলাদাভাবে সরকারি সাহায্য সংক্রান্ত কিছু কর্মসূচির কথাও স্যার উইলিয়াম বিভারেজ এই রিপোর্টে বলেছেন। এছাড়াও তিনি তৃতীয় সুপারিশে বলেছিলেন, এই রিপোর্টের তৃতীয় সুপারিশে বলা হয়েছিল প্রথম শিশুর পরবর্তী শিশুর জন্য সাপ্তাহিক সুবিধা হিসেবে শিশু ভাতার ব্যবস্থা করতে হবে। মূলত শিশু ভাতার ব্যবস্থার মাধ্যমে কিন্তু যাদের একের অধিক সন্তান ছিল তাদেরকে ডিসকারেজ করা হয়নি, বরঞ্চ তাদের ভরণ পোষণের ব্যবস্থা কিন্তু রাষ্ট্র নিজের দায়ভার হিসেবে নিয়েছিল। চতুর্থ সুপারিশে বলা হয়েছে সমগ্র জনগোষ্ঠীর জন্য ব্যাপকভাবে বিনামূল্যে স্বাস্থ্য এবং পুনর্বাসন সেবা প্রদান করতে হবে। যেহেতু 5 জায়ান্টের একটি জায়ান্ট ছিল রোগ,
আমি আলোচনা করেছি তোমাদের সাথে। কাজেই এই রোগকে যদি আমরা সঠিকভাবে মোকাবেলা করতে যাই বা রোগ থেকে মুক্তি পেতে চাই, তাহলে যে বিষয়টি প্রথম চলে আসে সেটি হলো চিকিৎসা অথবা স্বাস্থ্য কর্মসূচি। কাজেই বিভারেজ রিপোর্টে এই ঢালাও স্বাস্থ্য কর্মসূচির বিষয়টিও কিন্তু আলোচনা করা হয়েছে। এছাড়াও সর্বশেষ যে বিষয়টিকে সুপারিশ করা হয়েছে সেটি হলো অর্থনৈতিক বিপর্যয় মোকাবেলার জন্য গণবেকারত্ব প্রতিরোধের জন্য সরকারকে পূর্ণ কর্মসংস্থানের ব্যবস্থা করার কথাও কিন্তু এই রিপোর্টে সুপারিশ করা হয়েছে। অর্থাৎ তখনকার সমাজে বেকারত্বের হার অনেক বেড়ে গিয়েছিল, যেহেতু যুদ্ধকালীন একটি অবস্থা চলছিল। কাজেই বিভারেজ রিপোর্টে সুপারিশ করা হয়েছিল যাতে করে বেকারদের জন্য পূর্ণ কর্মসংস্থানের ব্যবস্থা সরকারিভাবে হাতে নেওয়া হয়। মূলত বিভারেজ রিপোর্টকে সমাজকর্মের পেশাগত সমাজকর্মের অন্যতম ভিত্তি বলা হয়। এ কারণে বিভারেজ রিপোর্টের মাধ্যমেই কিন্তু সর্বপ্রথম এই যে সামাজিক নিরাপত্তা কর্মসূচিগুলো মানুষের দোরগোড়ায় চলে এসেছিল এবং মানুষ সাথে সাথেই তৎকালীন ইংল্যান্ড সরকার সামাজিক নিরাপত্তা কর্মসূচির যে গুরুত্ব সেটিও কিন্তু অনুধাবন করতে পেরেছিল। সামাজিক বিভারেজ রিপোর্টের যদি আমি সুপারিশগুলো আলোচনা করেছি, কিছু যদি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আলোচনা করি তাহলে বিষয়টি আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। এখানে বিভারেজ রিপোর্টের বৈশিষ্ট্যের মধ্যে বলতে পারি যে প্রথমবারের মতো ইংল্যান্ডে সামাজিক নিরাপত্তা কর্মসূচির ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল এই রিপোর্টের মাধ্যমে। প্রতিরোধ ব্যবস্থার পাশাপাশি কিভাবে প্রতিকারমূলক কার্যক্রম গ্রহণ করা যায় সে বিষয়েও কিন্তু এই রিপোর্টেই ব্যাখ্যা করা হয়েছিল। এখানে আরো একটি বিষয় জড়িত ছিল, সেটি হলো প্রত্যেকটি পরিবারের যে মৌল মানবিক চাহিদা রয়েছে এবং সাথে সাথে এই মৌল মানবিক চাহিদা পূরণের জন্য তাদের যে আয় বৃদ্ধি করতে হবে এই বিষয়টিও বিভারেজ রিপোর্টে আলোচনা করা হয়েছিল। সামাজিক নিরাপত্তা কর্মসূচির একটি গ্রহণযোগ্য কাঠামো দাঁড় করিয়ে দিয়েছিল বিভারেজ রিপোর্ট। এর আগে কোনো দেশই কিন্তু সামাজিক নিরাপত্তা কর্মসূচিকে খুব একটা গুরুত্ব দিয়ে আলোচনা করেনি। বিশেষ বিশেষ সামাজিক দুরবস্থায় বিকল্প কর্মসূচির ব্যবস্থা বিভারেজ রিপোর্টে বলা হয়েছিল এবং পর্যাপ্ত কর্মসংস্থানের কথাও কিন্তু এই রিপোর্টে বলা হয়েছিল। যদি কর্মসংস্থান পর্যাপ্ত না হয় তাহলে বিভিন্ন ধরনের সামাজিক অপরাধ বেড়ে যেতে পারে এবং নানা ধরনের নাশকতামূলক কার্যক্রম বেড়ে যেতে পারে। এই বিষয়টিও কিন্তু বিভারেজ রিপোর্টে উল্লেখ করা হয়েছিল। কাজেই বিভারেজ রিপোর্ট সমাজকর্মের ইতিহাসে, যে সমাজকর্মের ইতিহাসে না, পুরো ইংল্যান্ডের ইতিহাস, সমাজকর্মের ইতিহাস, পুরো ইতিহাসেই কিন্তু বিভারেজ রিপোর্টের গুরুত্ব অপরিসীম। ইংল্যান্ডের সামাজিক নিরাপত্তার ইতিহাসে বৈপ্লবিক পরিবর্তন ঘটিয়ে এই দেশকে একটি কল্যাণকর রাষ্ট্রের মর্যাদা দিয়েছিল মূলত বিভারেজ রিপোর্টই। এর আরও একটি বিশেষ বৈশিষ্ট্য ছিল যে পরবর্তীকালে বিভারেজ রিপোর্টের আলোকে অনেক দেশই কিন্তু সামাজিক নিরাপত্তা কর্মসূচিকে তাদের রাষ্ট্রের পলিসি হিসেবে গ্রহণ করেছিল। লেখক ফ্রিডল্যান্ডারের প্রত্যেক ক্লাসেই আমি একটি করে কোটেশন তোমাদের সাথে আলোচনা করি। আজকেও বিভারেজ রিপোর্ট সম্পর্কে ফ্রিডল্যান্ডারের একটি কোটেশন আলোচনা করছি। ফ্রিডল্যান্ডার বিভারেজ রিপোর্ট সম্পর্কে বলেছিলেন, গ্রেট ব্রিটেনের আধুনিক সমাজকল্যাণ আইনের ভিত্তি হিসেবে এবং অন্যান্য দেশের জন্য মডেল হিসেবে বিভারেজ রিপোর্ট বিবেচিত হয়, যা সমাজকর্মের বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। এই একটি উক্তির মাধ্যমেই কিন্তু বিভারেজ রিপোর্টের তাৎপর্য তোমরা খুব ভালো করে বুঝতে পারবে। আরেকটি বিষয়, বিভারেজ রিপোর্টের উপর ভিত্তি করেই মূলত পারিবারিক ভাতা, জাতীয় স্বাস্থ্যসেবা এবং জাতীয় সাহায্যর বিষয়গুলো কিন্তু সামনে চলে এসেছিল। পারিবারিক ভাতার ব্যবস্থার অধীনে প্রথম সন্তানের পরবর্তী সন্তানদের জন্য যে সকল ভাতার ব্যবস্থা করা হয়েছিল এ বিষয়টিও কিন্তু প্রথমবার বিভারেজ রিপোর্টে উঠে এসেছিল। বিভারেজ রিপোর্টের সুপারিশগুলো এবং বৈশিষ্ট্যগুলো আজ আলোচনা করলাম তোমাদের সাথে। আশা করি বিভারেজ রিপোর্ট সম্পর্কে ক্লিয়ার হয়ে গিয়েছো। তারপরেও একটু বই খাতার সাথে যোগাযোগ করতে হবে। আমার ক্লাসের পরবর্তী সময়ে তোমরা যদি সময় সুযোগ পাও তাহলে একটু বইয়ের সাথে বিভারেজ রিপোর্ট নিয়ে একটু স্টাডি করতে পারো। আর একটি বিষয় যে আমাদের অনলাইন রুটিনে একটু পরিবর্তন এসেছে। তোমরা হয়তোবা আমাদের যে কলেজের পেজ রয়েছে সেখানে নোটিশ পেয়েছো। এরপর থেকে
পরবর্তী নোটিশ না আসা পর্যন্ত নতুন রুটিনের আলোকেই ক্লাস পরিচালিত হবে। তো সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।